রাষ্ট্রীয় সফরে রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। এনসিপি নেতার উপর হামলার নিন্দা। পিআর পদ্ধতির পক্ষে জনমত যাচাইয়ের আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের। সবুজ সংকেত নয়, প্রার্থী মনোনয়ন দেওয়া হবে গঠনতন্ত্র মেনে, মন্তব্য রিজভির। অংশীজনদের সাথে 28 সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ, তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিলেন সিআইডি ফরেনসিক কর্মকর্তা ও ডিএমপির ওয়্যারলেস অপারেটর। শেখ হাসিনার কথোপকথনের অডিও ট্রাইব্যুনালে প্রমাণ সহ উপস্থাপন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক সফরে আখতার হোসেনের উপর ডিম ছোঁড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ তুলে ধরেন নাহিদ ইসলাম। সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। একই সাথে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগের দাবি করেছেন তিনি। দুপুরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ছিল, সেখানেই নাহিদ আহ্বান জানান আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার। এদিকে শাপলা প্রতীকে অনড় এনসিপি, এমনটাও জানিয়েছেন নাহিদ। নির্বাচনে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকারীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ। গোপালগঞ্জ আর মাহফুজ আলমের উপরে হামলার চেষ্টা করা হয়েছে। অভিযোগ করেন, সরকারের ভেতর থেকে মদত দেওয়া হচ্ছে, তাদের সহযোগিতাতেই এসব হামলা চলছে। ভিন্ন করা হয়েছিল, যেটা আমাদের সমর্থকরা জানতো না। এটা যারা প্রোটোকলে জড়িত ছিল, যারা নিরাপত্তা জড়িত ছিল, তারাই করেছে। এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করা। দেশের মানুষ পিআর পদ্ধতি নয়, সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে অভ্যস্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন তাদের জনগণের সিদ্ধান্ত জানার আহ্বান জানান ডাক্তার জাহিদ। পাশাপাশি জনগণের উপর কোনো আদেশ চাপিয়ে না দেওয়ার কথাও বলেন বিএনপির এই নেতা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন। জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেওয়া হয়নি। দলের গঠনতন্ত্র মোতাবেক দেওয়া হবে মনোনয়ন, এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, বরং দলীয় গঠনতন্ত্র নীতিমালা অনুসরণ করেই মনোনয়ন দিয়ে থাকে। এ সময় বলেন, জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। রিজভী অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ততই একটি মহলের ষড়যন্ত্র বাড়ছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে।
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তালিকার মধ্য থেকে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল নিবন্ধনের আবেদনের দুবারই শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে দলটি। সোমবার সিইসির সাথে বৈঠকের পর আবারও প্রতীকের ব্যাপারে এনসিপি জানায় সুদৃঢ় অবস্থান। শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। ভেটিংয়ের জন্য পাঠানো আচরণবিধি এবং প্রতীক তালিকা অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। তালিকার ১১৫টি প্রতীকের মধ্যে নেই শাপলা, বাদ যায়নি নৌকা প্রতীক। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতিতে ওনাদেরই বলতে হবে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। জানান ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে অংশীজনদের সাথে ইসির সংলাপ। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব। প্রবাসী ভোটার এবং তাদের ভোটাধিকারের বিষয়ে প্রতিনিয়ত জানানো হবে, এমনটাও জানান সিনিয়র সচিব। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। ইনশাআল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস, পরীক্ষার প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবিও তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি, বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে গতকাল রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর ভোট গ্রহণ হবে। ২০ তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্যই আমাদের এই কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। সকাল থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদে ৩ জন, হল সংসদে ১ জন প্রার্থী প্রত্যাহারের আবেদন করেছেন। এর আগে সোমবার ১৯ জনের প্রাথমিক প্রার্থিতা স্থগিত করে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা ফিরে পাওয়ার কিংবা আরও প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকসুর কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন ৯৩১ জনের মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে। ছাত্রদল, শিবির সহ অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আর চাকসুর ভোট গ্রহণ হবে ১২ অক্টোবর। ডাকসু নির্বাচনে নানা অসঙ্গতি তদন্তের মাধ্যমে প্রকাশ্যে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান। দুপুর উপাচার্যের কার্যালয়ে ভিসির সাথে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য তিনি জানতে চান। এ সময় তার সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি আব্দুল কাদের। পরে এক ব্রিফিংয়ে আবিদ বলেছেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা কমিশন আমলেই নিচ্ছে না। এই ব্যালট কে বা কারা ছাপিয়েছিল তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব বলেও জানান আবিদ। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ব্যালট পেপারের বিষয়ে এখনও প্রশাসন সদুত্তর দিতে পারেনি। এস এম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে উমামার। এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল,
তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে, বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে সংশয়টা তৈরি হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা সেই জায়গাটা নিশ্চিত করা হোক। নির্বাচনের দায়িত্ব পালনে প্রথমবার পুলিশের জন্য প্রায় 400 কোটি টাকায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়েছে। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এর মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে নির্বাচন। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে এ গ্রেডে উন্নীত করতে অর্থ অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটিতে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে প্রস্তুতি। এর অংশ হিসেবে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রথমবারের মতো পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হবে। খরচ হবে প্রায় 400 কোটি টাকা। স্বচ্ছতা নিশ্চিতের জন্য সরকারি অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে কেনা হবে বিশেষ এই বডি ক্যামেরা। অর্থ উপদেষ্টা মনে করেন, এতে নিশ্চিত হবে ক্যামেরার মান। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ডলার কেনা নিয়েও। জানান, আপৎকালীন সময়ের জন্য বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা যথেষ্ট নয়। এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ জন্য সাফিসিয়েন্ট না। ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করব? আমাদের আপৎকালীন জিনিস ফরেন এক্সচেঞ্জ খালি এক ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ক্রয় কমিটির বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মান উন্নয়ন করে এ গ্রেডে উন্নতি করা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। স্ত্রীকে উত্ত্যক্তে বাধা দেয়া ঢাকার ধামরাই উপজেলায় 2 বছর আগে খুন হন রিকশাচালক সাইদুর রহমান। ক্লুলেস সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যা মামলার মূল আসামি আলমগীর এবং সদর আলীকে গ্রেফতারের পর পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার কুদরত ইখুদা। জানান, ছিনতাই আর খুনের ঘটনা। আসামিদের জবানবন্দি থেকে জানা যায় একই বাসায় পাশাপাশি রুমে থাকতেন ভিকটিম সাইদুর রহমান এবং 3 আসামি। এদের মধ্যে গ্রেফতার 2 আসামি ভিকটিমের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক করতে চাইলে তিনি বিভিন্ন উপায়ে বাধা দেন। এতেই ক্ষিপ্ত হয়ে আরেক সহযোগী জুয়েলকে সাথে নিয়ে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় সাইদুরকে। হত্যার পর সাইদুরের অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় আসামিরা। দীর্ঘ 15 দিনে আমরা 7 বার অভিযান পরিচালনা করেছি আলমগীরকে গ্রেপ্তার করবার জন্য। আমরা 6বার পর্যন্ত ব্যর্থ হয়েছি। ওনার কোনো ছবিও আমাদের কাছে ছিল না। তো সেই জন্য আমরা ওনার যে আরেকজন অ্যাসোসিয়েট সদর আলী, যাকে আমরা রিমান্ডে আনলাম, ওনাকে আমরা সঙ্গে নিয়ে স্কট করিয়ে ওনাকে নিয়ে আমরা গ্রেপ্তারের অভিযান পরিচালনা করি। বিভিন্ন নেতাদের সাথে কথা বলেই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা করেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্টের পরে জব্দকৃত বিভিন্ন অডিও রেকর্ডই বড় প্রমাণ বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় 2 পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা বলেছেন তিনি। এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার 5ম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। পাঠানো হচ্ছে হেলিকপ্টার দিয়ে সেটা বন্ধ করা হবে। এই কথোপকথনের অডিও রেকর্ড শুনিয়ে ট্রাইব্যুনাল 1-এ শুরু হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 21তম দিনের সাক্ষ্য গ্রহণ। আদালতে জানানো হয়, অডিওটির ফরেনসিক পরীক্ষা করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের উপপরিদর্শক শাহেদ জুবাইর লরেন্স।
সাক্ষ্যে এই প্রমাণটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথনের ফরেনসিক সত্যতাও নিশ্চিত হওয়া গেছে বলে সবাইকে অবগত করেন শাহেদ জুবায়ের। সাক্ষ্য শেষে জেরায় এসব অডিও রেকর্ড এআই জেনারেটেড কিনা তা নিয়ে প্রশ্ন তুলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। কেন বলেছেন? এটা যে সফটওয়্যারের মাধ্যমে এলআর স্কোর উনি ব্যাখ্যা, লাইকলিহুড এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে 400, কোনো ক্ষেত্রে 1000, কোনো ক্ষেত্রে 1900 পর্যন্ত পার করেছে। কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর, এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। পরে এ মামলায় সাক্ষ্য দেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান। এ সময় আন্দোলন চলাকালীন ডিএমপি কমিশনারের 17 জুলাইয়ের ওয়্যারলেস বার্তা শোনানো হয় ট্রাইব্যুনালকে। প্রসিকিউটররা জানান, ওই দিন ওয়্যারলেস বার্তায় আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান। 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। আমাদের এই সংক্রান্তে আরও বক্তব্য আছে, ক্রমশ এটা আয়র সাক্ষী যখন হবে, আমরা যখন আর্গুমেন্ট করব তখন এগুলো উপস্থাপিত হবে। এর আগে ট্রাইব্যুনাল 1 রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামির বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার সঠিক তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে হতাহতদের স্বজনরা। পাশাপাশি নিহতদের জন্য 5 কোটি এবং আহতদের জন্য 2 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিও তারা জানিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, আহতদের অনেককেই দীর্ঘ চিকিৎসায় থাকতে হবে, যা ব্যয়বহুল। তাই সিএমএইচ বা সরকারি হাসপাতালে আজীবন ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা বা হেলথ কার্ড নিশ্চিতের দাবি তারা তোলেন। পাশাপাশি আহতদের সরকারি চাকরি সহ পুনর্বাসনের দাবিও তোলেন স্বজনরা। প্রতি বছর 21 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক দিবস হিসেবে পালনের প্রস্তাব দেওয়া হয়। নিহতদের কবর সংরক্ষণ সনদ ও গেজেট সহ শহীদি মর্যাদা, নিহতদের স্মরণে উত্তরায় মসজিদ নির্মাণেরও দাবি জানান স্বজনরা। আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ্য যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন। এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। চিফ অ্যাডভাইজার সাহেব প্রথম দিন একটা বক্তৃতা দিয়েছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওনার মুখ থেকে আর কোনো কথাই শুনিনি। ডাকসু নিয়ে যে পরিমাণের যুদ্ধ যন্ত্রণা মাথায় নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের জন্যই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। বলেছেন, শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর ফাইনাল অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা এবং এ নিয়ে কাজ করা প্রয়োজন। বিভাজনের রাজনীতি অস্থিরতা তৈরি করেছে। নানা কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা এই রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়, কিন্তু এতে দেশের বড় ক্ষতির শঙ্কা রয়েছে। এছাড়াও তিনি জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেবার আহ্বান জানান। যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম, এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে। শখ করে এই যন্ত্রণা কেউ মাথায় নেন, ভালোবেসে নিয়েছি। সো মেক ইউজ অফ ইট। দিস ইজ অ্যান অপরচুনিটি গিভেন টু ইউ, মেক ফুল ইউজ অফ ইট। চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুতরা।
1 বছর আগে চাকরিতে পুনর্বহাল আবেদন নিষ্পত্তি সংক্রান্ত বিমানের জারি করা প্রজ্ঞাপন এতদিনেও পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। জানান, প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করা হলেও চাকরিতে পুনর্বহালে বৈষম্য করছে বিমান। দ্রুততম সময়ে সব আবেদন পর্যালোচনা করতে ব্যবস্থাপনা পরিচালকের হস্তক্ষেপ চান তারা। আর বিক্ষুব্ধদের দাবি, বিমানের ট্রাফিক হেল্পার, কার্গো হেল্পার, সিকিউরিটি পদে তারা কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সিবিআই নেতাদের দ্বারা বিভিন্ন হয়রানি হয়েছি এবং এপিবিএনের লোক দিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে তারপরে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। পার্সোনাল যে অ্যাডমিন আছে সেখান থেকে ইনভেস্টিগেশন হয়ে আমাদের ফাইলগুলো বলাকায় আসছে। আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে, এখন শুধু আমাদেরকে জয়েনিং দিতে তারা বিলম্ব করতেছে। আমরা চাই, আমাদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে, এজন্য আমরা কর্মসূচি পালন করতেছি। আমাদের চাকরিটা আমরা চাই, আমাদের অধিকার চাই। আমাদের বয়সও নাই এখন সরকারি কোনো চাকরি বা কোনো পর্যায়ে চাকরি করার, তো মানবিক বিবেচনা করে আমাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হোক। নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে GR ইনস্টিটিউশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভা তাঁতি দলের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ অন্যরাও উপস্থিত ছিলেন। টাকা দিলেই মিলবে সেনা, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে চাকরি। দিতে হবে 5 থেকে সর্বোচ্চ 12 লাখ টাকা পর্যন্ত। এমন এক চক্রের মূল হোতা সহ 6 সদস্যকে ঢাকা থেকে এবং সাভার থেকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব। সাধারণ চোখে যে কারোরই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই, তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ। সিসি ফুটেজে ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল। নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে। বাহিনীর পোশাক পরেও নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ছবি আপলোড দেন তিনি। মিরপুরের একটি হোটেলে নিজের সেই পরিচয় ব্যবহার করে এক ভুক্তভোগীকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেন 6 লাখ টাকা। এমন কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মাঠে নামে র্যাব। নজরে রাখা হয় তাদের প্রতিটি পদক্ষেপ। অবশেষে এক ভুক্তভোগীকে অনুসরণ করেই হাতে নাতে গ্রেফতার করা হয় এই প্রতারকদের। আমাকে এই যে সোহেল, মেজর সোহেল, সে ফোন দা বলে যে তুমি কি বাদ পড়ছো? আমি বললাম জি বাদ পড়ছি। পরে স্যারে বললো একটু পরে তোমাকে ফোন দিতেছে। পরে একটু পরে ফোন দিয়ে আমার বলতেছে তোমার চাকরি কনফার্ম হবে, টাকা লাগবে 12 লাখ। আমার তো অল্প টাকা গেছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 9 লাখ টাকা পর্যন্ত এখানে ভুক্তভোগী আছে। মিরপুরে র্যাব 4 সংবাদ সম্মেলনে জানায়, লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি। সেখান থেকেই সংগ্রহ করা হয় ভুক্তভোগীদের ফোন নম্বর। এদের কিছু লোকাল এজেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমরা দুইজনকে ধরেছি। এদের মাধ্যমে এরা এই মোবাইল নম্বরগুলো সংগ্রহ করে এবং আমরা যখন এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করি রাজুর অভিযোগের ভিত্তিতে, ঠিক তখন কিন্তু তাদের কাছে আমরা আরেকজন ভুক্তভোগীকে পাই, যাকে আজকে চট্টগ্রামের বাইজিতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওখানে একটি বাহিনী নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এই ভিকটিমটাকে তারা নিয়ে আসে চুয়াডাঙ্গা থেকে। 2016 সাল থেকে এই চক্রটি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলাও আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পায়তারা চলছে, এমন মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে রংপুর মহানগরীর তালতলায় করুণাময়ী কালী মন্দির পরিদর্শনকালে তিনি কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলে ভেরিফাই করা ছাড়া বিশ্বাস না করার অনুরোধ জানান র্যাবের ডিজি। বলেন, এমন ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যেন জানানো হয়। সারা দেশে 35,000 মণ্ডপের মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ সেসব চিহ্নিত করে সার্বক্ষণিক টহল দিবে র্যাব, এমনটাও জানান তিনি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমার আপনাদের প্রতি এটা অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন, তারা তাৎক্ষণিকভাবে এটা ভেরিফাই করবে। এই ছিল আমার কাছে।